যারা আমরা টেলিভিশন মিডিয়ার সাথে যুক্ত রিপোর্টিং করি, রিপোর্টিং মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডিটিং। আমরা বাইরে যাই এবং সেখানে গিয়ে আ যারা ক্যামেরাম্যান থাকে তাদের এক ধরনের বলা থাকে, নির্দেশনা থাকে যে আমরা প্যাকেজ করব নাকি উপ করব বা কি চাই আসলে। সেই মোতাবেক তারা চেষ্টা করেন এবং তারপরে কিন্তু আমরা যখন পুরো কাজটি করে শুটিং করে অফিসে নিয়ে আসি, কাজ জমা দেই এবং সেটি সংরক্ষণ করা হয়। তারপরে কিন্তু আরো অনেক কাজ থাকে। অর্থাৎ আমরা অন এয়ার এর আগ মুহূর্তে যে কাজটা এডিটিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি অনেক ভালো করে আ ফুটেজ ধারণ করে নিয়ে আসি, তারপরে যদি আবার সেটা ভালোভাবে এডিটিং না করা হয়, তখন কিন্তু সেটি আর অন এয়ার হলেও সেটার কিন্তু অনেক ত্রুটি থেকে যায়। তো টেলিভিশনে খুব গুরুত্বপূর্ণ এডিটিং এই কারণেই কারণ এটা একটা ভিজুয়াল মিডিয়া এবং সেখানে নিয়ম রয়েছে, ব্যাকরণ রয়েছে। সেগুলো মেনেই এডিটিং করতে হয়। কিন্তু এই এডিটিং করতে গিয়েও কিন্তু অনেক সূক্ষ্ম, সূক্ষ্ম ভুল হয়। এই ভুলগুলো যাতে না হয়, দক্ষ এডিটরের সাথে একই সাথে রিপোর্টারকেও খুব সচেতন হতে হয়। এবং সেই ভুলগুলো হচ্ছে কিনা অর্থাৎ যৌথভাবে একটি রিপোর্টিং আ রিপোর্ট হয়ে যাতে ওঠে আরকি, তার জন্য যৌথভাবে প্রয়াসটা থাকা জরুরি। আমি আজকে একজনের আমার খুব প্রিয় একজন এডিটর, আ তার সাথে কথা বলব এবং সে এই সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমাকেও ধরিয়ে দেন এবং নানা ধরনের পরামর্শ করেন যাতে এই ধরনের অনেক সময় ফুটেজেরও অনেক সমস্যা থাকে যেটা প্যানেলে এলে ধরা পড়ে। সেগুলো আমি জানতে চাবো আসলে। তার আগে স্বাগত জানাবো। আমার সাথে আছেন রাজন বিশ্বাস। কেমন আছেন? এই তো ভালো আছি। ক্যামেরাটা আপনার দিকে একটু ধরি যাতে আপনি ফ্রেমে আসে। এখন আমি পুরোটাই আপনাকে দেখাতে চাচ্ছি আসলে। আচ্ছা আ বলেন। আ যদি এরকম বলি যে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে আসি, অনেক ক্যামেরাম্যান নিয়ে আসি। আপনার কাছে কোনটা মনে হয় যে এডিটিং করতে গিয়ে ঝামেলা করেন? কোন, কোন শট গুলো আনা জরুরি বা আমরা সাধারণত ভুল করি বা এই ভুলগুলো আসলে করা যাবে না কখনোই? আপনার কি মনে হয়? আপনার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে প্রায় অনেকদিন যাবত আপনি ৩ দশকের উপরে বেশি ধরে আপনি এই ডিজিটাল মিডিয়ার সাথে জড়িত। না ঠিক আছে কিন্তু আমি আসলে অত ভালো ভিডিও এডিটর না। আপনি যেরকম করে বললেন যে আমি আসলে আপনার প্রিয়, হতে পারে আপনার প্রিয়, কেন প্রিয় আমি জানি না। কিন্তু আমি আসলে একেক রিপোর্টার কিংবা আ আমাদের এই অফিসে যারা কাজ করে মোটামুটি সবার ভিডিওই বিভিন্ন রকমভাবে ভালোই হয়। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তোবা আমাদের কিছু ফুটেজের ঘাটতি থেকে যায়। সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। কিন্তু আমাদের এই টেবিলে আসার পরে আমরা কিছু, কিছু সময় মনে করি যে এইভাবে করলে হয়তো ভালো হতো। কিন্তু শুটিংয়ের কথা যদি চিন্তা করি, ওই সময়ের যে পরিবেশ, ওই সময়ে হয়তো ওই ভালো ফুটেজটা নেওয়া সম্ভব হয় না ক্যামেরাম্যানের। জিনিসটা আমি একটু যদি এরকম ভাবে বলি যে ধরেন যে এরকম কি যে আমরা আমাদের অনেক কিছু বলা হয় যে কি শুট করব আগেই ভেবে নেয়া। অবশ্যই। আমরা যদি আগে থেকে চিন্তা করে যাই যে আমরা এই যে সাবজেক্টটার উপরে কাজ করব, সেটা যদি আগে থেকে আমরা যদি বাসা থেকে কিংবা বিভিন্ন সোর্স থেকে যদি আমরা এটা একটু দেখে শুনে যাই, তাহলে আমার মনে হয় ওই ভিডিওগুলো ভালো হওয়ার কথা। আপনি নিজেও তো ক্যামেরার পেছনে অনেকদিন প্রায় ১৭ বছরে আপনি প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। আ এই ক্যামেরার পেছনে আপনার কাজ রয়েছে। তো ক্যামেরার ক্ষেত্রে মানে কোন, কোন বিষয়গুলো আসলে আপনি সতর্ক থাকতেন এই ভুলগুলো হওয়া যাবে না? মানে এটা তো আপনি তো অনেক রিপোর্টিং এর জায়গা থেকে বললেন, আপনি নাটক বা চলচ্চিত্রের জায়গা থেকে না? আমরা যখন রিপোর্টিং করি, আপনি কি পরামর্শ দিবেন যারা রিপোর্টিং পরিবেশ এর ক্ষেত্রে ধরেন আপনি যে ধরেন কোনো সময় আমরা ইন্টারভিউ নিচ্ছি কিংবা বাইক কিংবা শর্টের কথা বলি, সেক্ষেত্রে আপনার লেভেল ঠিক আছে কিনা, আপনার জ্যাকগুলো ঠিক আছে কিনা, কোনো সময় কি ইন্টারভিউ নেওয়ার পরে অডিও পাওয়া যাচ্ছে না। কিংবা সেটা রাইট সাইডে আছে কিংবা লেফট সাইডে আছে, কিন্তু এটা প্রপারলি পাওয়া যায় না কিংবা ক্যামেরাম্যান অসচেতনতার কারণে হয়তো লেভেলটা ঠিকমতো লাগাইতে পারে নাই। এই কারণে আমরা কোনো সময় অডিও পাই না। কিংবা সারফেস যেটা বলি, ভয়েস যেটা বলি, সেটা কোনো সময় একটা ভালো ধরেন ট্রেনের সাউন্ড বলেন কিংবা জাহাজের যদি কোনো শুটিং করতে যাই, তাহলে জাহাজের যে হর্ন দিচ্ছে, সেই সাউন্ডটা আমরা প্রপারলি পাই না। আপনার সাথে কিন্তু আমার একটা মানে ইন্টারাপ্ট করছি এইজন্য যে আপনার সাথে কিন্তু আমরা সারফেসের কথা বললেন। আপনি একবার বলছিলেন যে সারফেসের সময় যেন একদম
কোনো সার্ভিসটাই আসে আমরা জন্য রিপোর্টার বা ক্যামেরা পার্সন কথা। হ্যাঁ, কোনো সময় হয় কি যে রিপোর্টাররা সার্ভিস নেওয়ার সময় কিংবা কোনো সাউন্ড নেওয়ার সময় ধরেন সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে সাউন্ডটা সেটা যদি আমরা ক্যামেরায় ধারণ করতে যাই, কোনো সময় দেখি যে রিপোর্টাররা ওইখানে পার্সোনাল কিছু কথা বলতেছে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছে, যে কারণে ওই বৃষ্টির যে সাউন্ডটা সেটা আমরা প্রপার পাচ্ছি না। এখন আমি জানতে চাবো যে সার্ভিস ব্যবহার না করলে কি হবে? আমি তো না, নিজে ব্যবহার করি। একটা রিপোর্টিং এর ক্ষেত্রে কিংবা একটা প্রতিবেদনের ক্ষেত্রে সার্ভিসটা অসম্ভবভাবে জরুরি। কারণ হলো যে এটাকে রিপোর্টিং এর মাত্রাটা অন্যরকম, অন্য লেভেলে নিয়ে যায়। আবার অনেক সময় সার্ভিস পাই না, আপনারা অনেক এডিটিং করে সার্ভিসটা যুক্ত করে দেন। যুক্ত করে দেই, কিন্তু এটা আসলে ন্যাচারাল যেটার সাউন্ড সেটাই যদি থাকে তাহলে আসলে অনেক ভালো হয়। কারণ এটা অন্য মানুষের কাছ থেকে অন্য সাউন্ড এনে যে জিনিসটা প্রপার হয় না। সেক্ষেত্রে সার্ভিসটা ভালো হলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের শর্ট নিয়ে ঝামেলা হয় সিকোয়েন্স প্ল্যানের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই সিকোয়েন্স প্ল্যানের ক্ষেত্রে অনেক সময় আপনাদের হয়তো শর্ট অনেক পরে আছে। আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হয় কিনা এডিটিং এ? যদি আপনার কি পরামর্শ? সিকোয়েন্স গুলো আগে করবে, অনেক সময় অনেক শট পাওয়া যায়, শটটা পরে পাওয়া যাবে। হয়তো আপনার মাস্টার শটটা আমি পরে নিচ্ছি, কেউ হয়তো আগেই নিয়ে ফেলছে। মাস্টার শট কখন নিবে একটা প্রোগ্রামে আপনার যদি এডিটিং এ? এটা আগে পরে এডিটিং এর বিষয়টাই তো এরকম যে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একটা সুন্দর গাঁথনির মাধ্যমে আমি জিনিসটা পরিবেশন করব। সেক্ষেত্রে আপনি আগে পরে হলে সমস্যা নেই। যদি রিপোর্টারের জানা থাকে যে এই শটটা পরে আসছে, সেক্ষেত্রে আমাকে সে বলে দিবে যে পরে আসছে, তাহলে আমি পরে থেকে নিয়ে নিব। আরেকটা বিষয় তার মানে হচ্ছে আমাকে রিপোর্টারকে সচেতন থাকতে হবে 100% সচেতন থাকতে হবে। কোন শটটা কোথায় আছে যাতে হ্যাঁ, সাথে সাথে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় প্যাকেজ বানানোর ক্ষেত্রে কোন শটটা আপনার কি প্ল্যান থাকে? আপনি কি শুরুতেই পুরোটা দেখে ফেলেন এক নজরে? নাকি রিপোর্টারকে জিজ্ঞেস করে এসে নাকি স্ক্রিপ্ট দেখে কোনটা আসলে ফুটেজ যখন পান প্রশ্নটা আবার করেন আসলে। পুরো ফুটেজটা কি আপনি এক নজরে দেখে নেন নাকি শুরুতেই রিপোর্টারকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কোন শটটা দিয়ে শুরু করবো বা স্ক্রিপ্টটা দেখেন কি করেন? আচ্ছা, এটা আসলে বিভিন্ন ভিডিও এডিটর বলেন কিংবা যারা কাজ করি আমরা, এটা একেকজনের একেক টেকনিক থাকে। কিংবা কোনো সময় আমরা ফুটেজ দেখে বুঝে ফেলি আসলে এটা দিয়ে শুরু করব। কিংবা কোনো রিপোর্টারের আসলে থাকে যে আমি এই শটটা দিয়ে শুরু করলে করব, কিংবা তার একটা প্ল্যানিং থাকে। সেটা যদি আমাদের সাথে শেয়ার করে, সেক্ষেত্রে আমাদের আরো সুবিধা হয়। তাহলে আমরা ওই শট যে শটগুলা ভালো শট সেগুলোকে আগে ইউজ করে পরে অন্যান্য শট করে আপনি একটা কথা আমাকে এর আগে বলেছিলেন, মনে পড়ে যে আপনার শুরুটা এবং শেষটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখি যে সবসময় শুরুর ফুটেজটা এবং শেষের ফুটেজটা কি হবে এটা আপনি বেশি খোঁজেন, এটা কেন? এটা হলো কি যে আমার কাছে মনে হয় যে ধরেন শুরুতে আমরা যখন একটা রিপোর্ট দেখি, ওই শটটা দেখেই যেন আমরা চমকে যাই যে না এটা ভালো একটা জিনিস, তাহলে আমরা দেখি। দেখার পর আবার শেষে যেন ওই রেসটা থেকে যায়, যে শেষটার দৃশ্যটা কিংবা শেষের যে ফুটেজটা থাকবে সেটা যদি ভালো হয়, তাহলে শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা আমরা প্রবাদ শুনছি। সেটার সাথে আসলে একমত, যে শেষটা ভালো হলে আপনার এটা ব্রেনে থেকে যায়, একদম ভালো লাগে। আমরা এডিটিং এর সময় দেখি যে আপনার সাথে 3 সেকেন্ড করে কাটে, মানে এটার পেছনে কি? আবার অনেক সময় আমরা বেশিও ডিউরেশন ব্যবহার করি। না, আসলে কি আসলে ৩ সেকেন্ড এটা হলো আমরা আমাদের বড় ভাইদের কাছ থেকে দেখেছি যে তারা ৩ সেকেন্ড করে দেয়। আসলে ৩ সেকেন্ডের এটা আসলে অনেক উম প্রয়োজনীয় একটা বিষয়, যেটা যদি ২ সেকেন্ডে থাকলে মেমোরিতে থাকে না। মেমোরিতে একটা জার্কিং এর মতো মনে হয়। ৩ সেকেন্ড দিলে একটা শটের পরিপূর্ণতা আমরা দেখতে পাই। কম হলে বাড়ি খায় চোখে টোকে আমাদের। হ্যাঁ, এটা জাজ বলে আমরা, কিংবা বাড়ি খায় এটা আমরা বাংলা ভাষায় বলি। কিন্তু আসলে এটা জার্কিং। আসলে এই বিষয়গুলো আসলে আগে থেকে চলে আসছে, এবং এটা আসলে যৌক্তিক কারণ দেখি যে ৩ সেকেন্ডের মতো একটা ফুটেজ যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভালো। তাহলে আমি যতটুকু বুঝলাম যে এই টেলিভিশন মিডিয়ায় রিপোর্টিং, স্ক্রিপ্টিং, এডিটিং বা ভিডিও ধারণ বলি, সবগুলোর সাথে কিন্তু সম্পর্কিত একে অন্যের সাথে। হ্যাঁ, অবশ্যই সম্পর্কিত না। সব বিষয়ে রিপোর্টারের একটা রোল থাকতে হবে। হুম। আবার রিপোর্টিং বা স্ক্রিপ্টিং সম্পর্কে ভিডিও এডিটরের কি স্ক্রিপ্ট করলেন ওটার উপর ভিত্তি করে। হুম, না ঠিক আছে, এটা সবারই আসলে সহযোগিতা, টিম ওয়ার্ক বলি আমরা। সবাই যদি ভালোভাবে কাজ করি তাহলে একটা ভালো প্রোডাকশন তৈরি হয়, কিংবা ভালো একটা রিপোর্ট তৈরি হয়। এটা কিন্তু একা একটা ভিডিও এডিটর কিংবা একটা রিপোর্টার কিংবা একটা ক্যামেরাম্যানের কারণে হয় না। এটা সবাই মিলে ভালো কাজের কারণে। এখন তো এডিটিং করে অনেক কিছু করা যায়, মানে ডানে থেকে বামে নিয়ে যায়, অনেকে অনেক কিছু করে, বা এআই দিয়েও একজন মাথার একদম চেঞ্জ করে দেয়। এখন আমার কথা হচ্ছে ধরেন কি আমি একটা বাজে শুট করে নিয়ে আসলাম, এডিটিং করে কি এটা ভালো করা যাবে?
কতটা ভালো করা যায়? এখন আসলে ফুটেজটার উপরে নির্ভর করবে যে আপনি কি নিয়ে আসছেন, বাজে কতটুক লেভেলের বাজে থাকে না, বাজে তার চেয়েও বাজে থাকতে পারে। আপনি এখন একটা ফুটেজ আনছেন, মানে আমি বলতে যে এডিটিং করে কতটা ভালো করা যায় আসলে। এটা ওই যে ফুটেজ যদি ভালো হয়, ধরেন একটা বাজে ফুটেজ নিয়ে আসছেন, সেটাকে আসলে কতটুকু ভালো করা সম্ভব আপনি নিজে রিপোর্টার হিসেবে নিজেও বুঝেন যে আসলে এই ফুটেজটার আসলে কোনো কাজেই লাগবে না, অথচ আমরা ওটা দিয়েই আসলে প্যাকেজ বানাইতে চাচ্ছি, এটা তো হবে না। আপনি কখন বিরক্ত হন আসলে? সেটা কি ফুটেজের মাত্রা বেশি দেখলে বিরক্ত হন, নাকি ফুটেজের কোয়ালিটি ভালো না, ফ্রেমিং ঠিক নেই, কখন বিরক্ত হন? এটা সব মিলাই, ধরেন একটা ভালো ফুটেজ কিন্তু দেখছেন ওই রিপোর্টার ভালো স্ক্রিপ্ট লেখে নাই এবং ওই ফুটেজগুলো প্রপার আমি ইউজ করতে পারতেছি না, ওই ফুটেজগুলো ব্যবহার করার জায়গাই নাই, মানে সে ওই স্ক্রিপ্টে ওই কথায় বলেই নেই, যখন সুন্দর একটা ফুলের দৃশ্য নিয়ে আসছে অথচ প্যাকেজটা হলো মুরগি কিংবা ডিম কিংবা বাজারের শট, তাহলে ওই ফুটেজটা আমি কখন ইউজ করবো? এবং ওই ফুটেজটা ইউজ করার জন্য কিছু লাইন দিতে হবে, কিছু শব্দ লিখতে হবে, রিপোর্টার সেটা লেখে নেয়। সেই ক্ষেত্রে যখন ওই ফুটেজটা রিপোর্টার আমাকে বলে দিতে, তখন আমার একটু বিরক্ত লাগে, মানে জিনিসটা সে বুঝে নেয় কিংবা কোনো সময় হয় কি ওই বিষয়টা সে জানে না, না জানার কারণে আসলে এগুলো বলে, কিন্তু আমি যে করে দিলাম না সেটাও সে বুঝে না, যে আসলে আমি যে করতে পারলাম না সেই বিষয়টা সে বুঝে না, যে আমার তার ব্যর্থতা, অথচ সে মনে করে যে আমি দিলাম না। আচ্ছা, এটা একটা তো ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা একটা ক্রিয়েটিভ বিষয়। তো এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু 10 মিনিটও প্যাকেজ ধরে নিউজে ধরে তার ভিডিও, হ্যাঁ 10 মিনিট ধরে কিংবা তার কমেও আমাদের বড় ভাইরা দ্রুত দিয়ে দেয়, প্যানেল থেকে আমরা অনেক চালিয়ে দিয়ে দেয়, সেটা হয়। আবার এক একটা প্যাকেজ আমরা 3-4 ঘন্টা ধরে করছি, যেটা আমরা বিশেষ বলি অনেক ক্ষেত্রে। আমার বিশেষের ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে। বিশেষটা হলো যে এখন বিশেষ মানে যে দেরি করে করতে হবে, কোনো প্যাকেজ হয়েছে যে আমার আধা ঘন্টা কিংবা 40 মিনিট কিংবা 1 ঘন্টায় হয়ে গেছে, কিন্তু অনেকের আবার দেখা গেল এটা 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। এটা আসলে কাজের ধরন অনুযায়ী এবং ফুটেজের অনুযায়ী, সাবজেক্টটা কি, সব মিলায় আসলে এটা আপনি তো আসলে ওই কি বলে এডিটিং ক্লাস হচ্ছে, আপনি যেহেতু নির্মাতাও বটে, একই সাথে বাইট কাটার ক্ষেত্রে আমরা অনেক সময় মানে কোন দিকটি হলে সচেতন হলে বেটার হয়, মানে যেহেতু বাইট একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, বাইট কাটার ক্ষেত্রে অনেক সময় আমরা আপনার অনেক বসাতে হয় ধাপে ধাপে ধাপে, এগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় যে ইনসার্ট লাগে ওইগুলো মানে কোন এই জায়গাতে সচেতনতার ব্যাপার রয়েছে, আপনার কি মনে হয়? সচেতনতা অবশ্যই, আগে এটা একটা পার্ট। তো ধরেন একজন রিপোর্টার কি করবে, কারো বাইক নিচ্ছেন, সেই বাইকে সে কি বলতেছে যদি আপনি সে একটু নোট করেন কিংবা আপনি যদি একটু ভালো মনোযোগ দিয়ে শুনেন, তাইলে কিন্তু আপনি প্যানেলে আসার পরে আপনার তো অত সময় লাগার কথা না, কারণ আপনি জানেন যে কোনটা পরে কোনটা কথা বলছে, তাইলে এবং আপনার প্রতিবেদন অনুযায়ী কিংবা রিপোর্ট অনুযায়ী আপনি যদি প্রপার ওই শটটা পেয়ে যান, তাহলে তখন আপনার সময় লাগতেছে না। অনেক রিপোর্টারকেই দেখছি যে আসলে সে মনোযোগী না, ধরেন বাইক নেওয়ার সময় সে ওই ক্যামেরাম্যান শুট করতেছে, সে থাকে না, কাছে না থাকার কারণে সে বাইক সব এই আপনি প্যানেলে তো জিজ্ঞেস করলেন বাইকটা কোথায় আছে বা হ্যাঁ ফুটেজটা কোথায় আছে, সে তো বলতে পারে না, বলতে না পারার কারণে তখন সময় বেশি লাগে এবং সে জানে না যে কোন দিবে, এই সময় কিছু সময়। এখন আমি ধরেন এই যে আপনি একটা প্রতিবন্ধকতার কথা বললেন, যেটা করতে গিয়ে আপনি প্রতিবন্ধকতার মধ্যে পরে যদি রিপোর্টার এই বিষয়গুলো জানে না, তার মানে আমাদের এই বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে। একই সাথে যদি এরকম হয় যে আপনার পরামর্শ থাকবে কি, একটা রিপোর্টার সে তো এডিটিং করবে না, তার আইডিয়াগুলো শেয়ার করবে, তা তো অবশ্যই এডিটিং তার কাজও না, কিন্তু সেক্ষেত্রে এডিটিং সেন্সটা যেন ডেভেলপ করে, মানে সে যেন বোঝে যে কোথায় এটার জন্য আসলে কি করো? এটা আসলে দীর্ঘদিনের একটু কাজ করার একটা ই থাকবে, ধরেন ভিডিও এডিটরদের সাথে একটু আলোচনা করে নিতে হয় কিংবা তার কাজগুলো কি প্যাটার্নে করে, কি টাইপের কাজ করে, সেইগুলো যদি ভালো করে সে খেয়াল করে এবং আলোচনার মাধ্যমে হলে আমার মনে হয় এটা জানার কথা যে আমি কি করবো আসলে এই জায়গাটা, এটা পরামর্শের বিষয়, সিনিয়রদের কাছ থেকে জানবে, জানলে তো আসলে ওটা বোঝা যাচ্ছে। এডিটিং সেন্সটা একদিনে হবে না, একদিনে তো সম্ভব না, মানে একদিনে বলতে আমার খুব স্বল্প সময়টা খুব সম্ভব না, এটা অনেক দিনের অভিজ্ঞতার কারণে আসলে আমি অনেক বেশি আপনাকে প্রশ্ন করেছি, কারণ আপনি সবগুলোর সাথে জড়িত বিধায় আসলে জার্নালিজমের বিষয়গুলো, মানে যেহেতু ভিজুয়াল মিডিয়া, আপনি নাটক নির্মাণ করেছেন, আপনি প্রডিউসার ছিলেন, আপনি এডিটিং করছেন, নানা অধ্যায় আপনার রয়েছে, এই জন্যই মূলত যেহেতু জিজ্ঞেস করা যে যাতে এবং এটা রেকর্ড করে এই জন্যই রাখা মূলত যারা তরুণরা আছে বা আমাদের মতো যারা ইয়াং কেবল ভিজুয়াল মিডিয়া আসছে,
তারা যেন অনেকটা আইডিয়া পান যে এই সূক্ষ্ম বিষয়গুলো অনেকে শেয়ার করে না, যে কোন কোন বিষয়গুলো হয়। কারণ প্যানেলে যখন একটা কাজ আসে, সেই কাজটা যখন দিন শেষে রান্না করে অনেক রকম তরকারি আনার মতো আর কি, তাই না? আপনি বোধহয় মাঝে মাঝে বলেন এটা নিয়ে। না না, এটা আমার এক বড় ভাই ডিস্ট্রিক্টে আর কি সিনেমার চলচ্চিত্রের ভিডিও এডিটর মানে কিংবা সম্পাদক ছিলেন। উনি বলছিলেন যে আপনি ওনার নাম হলো ফজলে হক আর কি। আমাদের ফজলে হকের ওনার ছেলে হলো নাদিমুল হক, যে ইত্যাদির ভিডিও এডিটিং করে। তার কাছ থেকে আসলে মূলত আমি এডিটিং শেখার উৎসাহ পাই, যে তার কাজ দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়ে গেছিলাম যে তার এত সুন্দর করে ভিডিও এডিটিং কেমনি করে মানুষ। ওনার কাজ দেখে যখন আমি হলাম, পরে ওনার বাবার সম্বন্ধে জানলাম। চলচ্চিত্র বিষয়ক একটা গল্প নামের আমার এক প্রোগ্রাম ছিল নেটের বাংলায়, সেই প্রোগ্রামে ওনার গেস্ট হিসেবে নিয়ে আসছিলাম। উনি বলতো যে আসলে এডিটিংটা হলো রান্না করার মতো আর কি। যদি সে যে ভালো বাজার করে নিয়ে আসার পরে তারপরে সুন্দর করে রান্না করে দেওয়াটা আসলে ভিডিও এডিটরদের কাজ, সম্পাদকের কাজ, তাইলে রান্নাটা কিংবা খাবারটা সুস্বাদু হবে। এখন ওইটা যদি প্রপার করতে না পারে কেউ বাজারটা, এখন আপনি পোলাও রান্না করবেন, আনলেন আপনি ধরেন মাছ নিয়ে আসলেন কিংবা ডাল নিয়ে আসলেন, ডাল দিয়ে তো আর পোলাও হবে না। এখন ডাল নিয়ে আসে কেউ কোনো রিপোর্টার এসে বলে যে আমাকে পোলাও রান্না করে দেন, সেক্ষেত্রে তো এটা অসম্ভব। কিন্তু ওই রিপোর্টারটা বুঝেই না যে আসলে ডাল দিয়ে পোলাও রান্না হয়, পোলাও রান্না করতে কি কি লাগে সে জানেই না, এরকম একটা বিষয়। আমাদের ভিজুয়াল মিডিয়া যারা কাজ করতে চায়, আমরা তাদের একটা পূর্ব প্রস্তুতি নিয়েই মূলত আসা উচিত। তা তো অবশ্যই পূর্ব প্রস্তুতি না এখানে ঠেকে ঠেকে শেখার চেয়ে আমাদের মনে হয় একটা প্রস্তুতি নিয়ে এসে আছে। তো আমি সবশেষে আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনার কি পরামর্শ থাকবে যারা নতুন ভিডিও এডিটর হতে চায়? আপনি তো অনেকেই ভিডিও এডিটিং এর দিকে যাচ্ছে, আপনি তো শুরু থেকেই ভিডিও এডিটিং করেন নাই। না, আমি তো অনেকে কেউ চাইছে ভিডিও এডিটিং এ ক্যারিয়ার করবে বা এই জায়গাটা ভালো করবে। এই জায়গাটা করতে হলে আসলে ক্রিয়েটিভ হতে হবে শুরুতে আর কি। সাংস্কৃতিক মনে যদি না থাকে, ধরেন আপনি জোর করে ভিডিও এডিটিং দিয়ে দিলেন, আসলে সে তার কাছে কম্পিউটার ভালো লাগে না, তার কাছে এইগুলা ভালো লাগে না, সে কিন্তু ভিডিও এডিটর হতে হবে না। তার এটা প্রচুর আগ্রহ থাকতে হবে, এবং আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলেই আপনি এই কাজগুলো শিখতে পারবেন। ভালো মুভি দেখতে হবে, ভালো ভিডিওগুলো দেখতে হবে, রিপোর্টিং ভালো দেখতে হবে। এগুলো দেখলে সে ধীরে ধীরে এটা ফ্রেমিং ডেভেলপমেন্ট কিভাবে হবে? এগুলোর কিছু কোর্স আছে কিংবা এদের কিছু এখন বইও পাওয়া যায়, এবং এটার জন্য কিছু কিছু মিডিয়া এখন কাজ করতেছে, সেগুলো যাইতে পারে। কিংবা ভালো ভিডিও এডিটরের কাছ থেকে শিখতে পারে, কিংবা আরো অন্যান্য। এটা কি এখন তাহলে গুরুমুখী বিদ্যায় রয়ে গেছে? আমরা তো আসলে গুরুমুখী বিদ্যা থেকে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন এই যে কোর্স হচ্ছে ধরেন মোবাইলের যুগে ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে এদের কোর্স পাওয়া যায়, সেগুলোতেও হতে পারে। কিন্তু বাইরে কিংবা কাজের একটা অভিজ্ঞতা না থাকলে আসলে লেখাপড়া যতই করুক, একটা প্র্যাকটিক্যালের একটা ধারণা না থাকলে কিন্তু হয় না। এরকম আমরা আজকে তো হয়তো দীর্ঘ আলাপ করার সুযোগ নেই, আপনি এখন কাজ করছেন, আপনার কাজ থামিয়ে আমি আসলে একটু কথা বলে নিলাম। আমি কিছু কথা বলছিলাম এবং আমার একটা লোভ হচ্ছিল যে আপনার সাথে কিছু কথা বলি এবং সেটা রেকর্ড করে রাখি, যারা তরুণ ভিডিও এডিটর আর সময় দেবার জন্য। আপনি তো আসলে স্ক্রিনে আসতেও চান না, পেছনে কাজ করতে বেশি ভালোবাসেন, তো আসছেন এবং অসংখ্য ধন্যবাদ। হয়তো আরো কথা আমরা বলবো। আপনাকে ধন্যবাদ, কারণ আমি তো আসলে কথা বলতে পারি না, আমার কথাগুলো একটু কেমন যেন অনেকের কাছে। না, আপনি অনেক ভালো কথা বলেন, সেটা তো ক্যামেরা কেউ আছে না মানে পর্দার পেছনেই থাকতে পছন্দ করে আর কি, আপনি তেমন একজন মানুষ। তো আপনাকে ধন্যবাদ। আমি আসলে নানা বিষয়েই ভাবি এবং আমার ভাবনার সঙ্গী বা আমি যাদের সাথে আলোচনা শেয়ার করি, বিনিময় করি, নানা বিষয়ে পরামর্শ করি, যুক্তিতর্ক করি, খুব কম মানুষের সাথে আমি মিশতে পারি। রাজনদা হচ্ছে তেমন একজন, তার সাথে আমি মানে মিশতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সব বিষয়ে যে আমরা একমত হই ব্যাপারটা এরকম না, এবং এটা হওয়াটাও আসলে স্বাভাবিক না। এজন্য বোধহয় আমাদের সম্পর্কটা এরকম যে একই রকম না, আমরা ভিন্ন দেখেই হয়তো আমরা অনেক চিন্তার অমিল, আবার মিল, সবকিছু মিলেই আমাদের নানা বিষয়ে কথা হয়। আমি যাদের বলি আমার অনবদা কি বলবো, সে আমাকে অনেক ইন্সপায়ারও করে। তো সিনিয়র হিসেবে আমি খুব আনন্দিত যে তার সাথে বিশেষ করে টেলিভিশন রিপোর্টিং নিয়ে কাজ করি। তার যেহেতু একটা সুদীর্ঘ ক্যারিয়ার রয়েছে,
সেই জায়গা থেকে কিছুটা নেবার চেষ্টা করি এবং আমি অনেকটা সফল যে কিছুটা নিতে পেরেছি বলে আমার মনে হয়। এবং আমি মনে করি যে যারা ভিডিও মাধ্যম বা ভিডিও এডিটিং বলি কিংবা টেলিভিশন জার্নালিজম বলি, সেখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এডিটিং, এবং সেটা বোঝাটা খুব জরুরি। এডিটিং করাটা জরুরি না রিপোর্টারের জন্য, তবে এডিটিং বোঝাটা খুব জরুরি। এবং সেই জায়গায় এখনো যেহেতু আমাদের ওইরকম ইনস্টিটিউট নাই বা ব্যাপকভাবে নাই, সেক্ষেত্রে যারা যারা অগ্রজ রয়েছেন, সিনিয়র রয়েছেন, তাদের সান্নিধ্য থেকে যতটা নেওয়া যায় আসলে সেটা অনেক উপকারী বলে আমার মনে হয় আর কি। তো আমি আসলে হুট করেই ক্যামেরাটা অন করলাম এবং আজকে কিছু কথা বললাম, কিছু শুনলাম বেশি, সেগুলো রেকর্ড থেকে গেল। হয়তো এগুলো কারো যদি কাজে লাগে সেটা আমার বেশ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।